বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সকল ছাত্রীদের, ব্যবস্থাপনা বিভাগে সকল ছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বিবি অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশের অর্থনীতি, যার সাবজেক্ট কোডটা হচ্ছে 24, 26, 15, অধ্যায় চতুর্থ, উন্নয়নে সম্পদ। আর আজকের ক্লাস সময়টা হচ্ছে 10:30। আজকের তারিখ হচ্ছে 13/10/2020। আর আমার টোটাল ছাত্রী সংখ্যা হচ্ছে কতজন? তোমরা 99 জন। আর আমি তোমাদের সাথে আছি মাহফুজা খাতুন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আর আমাদের আজকের লেকচার নাম্বারটা হলো 4। এর আগে আমি তোমাদেরকে 3টা লেকচার করিয়েছিলাম। এবার দেখো আজকের অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ কি। হ্যাঁ, প্রথমে দেখো আমরা আলোচনা করি একটু। সাধারণত উন্নয়ন পরিকল্পনায় ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ সংগ্রহের প্রচেষ্টাকে অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ বলে। মানে কি অভ্যন্তরীণ উৎস, মানে আমাদের ভিতরগত যে সম্পদগুলো আছে ওইখান থেকেই আমরা যেটা সংগ্রহ করব, সেটাই হলো কি আমাদের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উৎস বা অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সমাবেশ বলা হয়ে থাকে। দেখো বিস্তারিত যদি আমরা একটু বলতে যাই যে গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন কি উৎস থেকে সম্পদ সংগ্রহ করা হয়ে থাকে, তাকে অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ বলা হয়। অভ্যন্তরীণ কি সম্পদ সমাবেশ বলা হয়। আর আমাদের এই অভ্যন্তরীণ সম্পদগুলা কি দেখো, সঞ্চয়, নিট মূলধন, আয় ইত্যাদি আমাদের হলো কি অভ্যন্তরীণ সম্পদ। কারণ কি আমরা যখন কোনো কিছু আয় করি তার কিছু কি ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করে রাখি। তারপরে নিট মূলধন, তোমরা জানো যে বছরের শেষে যে আমাদের একটা লাভ থাকে সেটা আমাদের নিট মূলধন হিসেবে আমরা জমা করে থাকি। তারপরে হলো আয়, আমাদের সম্পদ থেকে বিভিন্ন ধরনের আয় হয়ে থাকে। এই সব আয়ের উৎস থেকে আমরা যে সম্পদ সংরক্ষণ করব, জমা করব, সেটাই হলো কি আমাদের মূলত অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ বলা হয়ে থাকে। আর এই বহির্বিশ্বে কিন্তু দেখো এ ধরনের সম্পদ সংগ্রহ করা হয় না, তারা বৈদেশিক সঞ্চয় বিনিময়ের মাধ্যমেই তারা কিন্তু অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ করে থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা সেই বৈদেশিক সম্পদটা কিন্তু আমরা ঠিক মতো পাচ্ছি না। ঠিক আছে, কারণ আমাদের আয়ের তুলনায় আমাদের কি ব্যয় বেশি হয়ে থাকে, যার কারণে আমাদের অভ্যন্তরীণ সম্পদ সমাবেশের সমস্যার সৃষ্টি হয়। সুতরাং পরিকল্পনার ব্যয় নির্বাহের জন্য যদি আমরা বিভিন্ন উৎস থেকে অভ্যন্তরীণ সম্পদটা সংগ্রহ করতে পারি, তখনই আমাদের অভ্যন্তরীণ সম্পদের সমাবেশ ঘটবে এবং আমরা অতিরিক্ত সম্পদ অর্জন করতে পারবো। তারপরে দেখো বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ বৃদ্ধির উপায়। আমাদের যে সম্পদগুলো আছে বৃদ্ধির উপায় বা পন্থা, মানে আমরা কি এটাকে আরেকটা ভাষায় পন্থা বলতে পারি, যে আমাদের অনেকগুলা সম্পদ আছে, এই সম্পদগুলা আমরা কিভাবে বৃদ্ধি করব তারই কিছু উপায় বা পদ্ধতি রয়েছে। প্রথমত হলো কি কর কাঠামো পরিবর্তন। তোমরা জানো যে বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ করার জন্য কি কর কাঠামো এবং শুল্ক ব্যবহার করতে হয়, শুল্ক ব্যবহার করতে হয়। তারপরে এই শুল্কর ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কি হবে, আমাদের অভ্যন্তরীণ সম্পদের সমাবেশ ঘটবে, তৈরি হবে। আর এই শুল্কগুলো আমরা কোত্থেকে পাই? আমদানি শুল্ক, আবগারি শুল্ক, তারপরে হলো অলস সঞ্চয়ের উপর কর বৃদ্ধি, কর ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, তারপরে হলো কর ফাঁকি রোধ। আমরা যদি এই সম্পদগুলা যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের কি হবে, কর কাঠামো পরিবর্তন আসবে এবং আমাদের সম্পদগুলা কি হবে, বৃদ্ধি পাবে। তারপর দেখো
সঞ্চয় বাড়াতে উৎসাহ দান। আমাদের অনেক ধরনের সঞ্চয় আছে, এসব সঞ্চয় কি করতে হবে, আমাদের বাড়াতে হলে জনগণকে উৎসাহ দান করতে হবে। দেখো, অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে বাংলাদেশের জনগণকে কি করতে হবে, অধিক সঞ্চয় উদ্বুদ্ধ করতে হবে। সরকার বিভিন্ন ধরনের আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প চালু করে মানুষকে মানে জনগণকে সঞ্চয় সৃষ্টিতে উৎসাহ প্রদান করতেছে। তারপর দেখো, মানুষ কি করে, বিভিন্ন ধরনের বিলাসদ্রব্য পরিত্যাগ, আনন্দ ভ্রমণ, সামাজিক অনুষ্ঠান হ্রাস ইত্যাদি যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে কি হবে, আমাদের সঞ্চয় বাড়বে। তোমরা জানো যে বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় কে কত দামি গাড়ি কিনতে পারে, কে কত সুন্দর করে বাড়ি করতে পারে, এই যে একটা প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা কিন্তু আমাদের অনেক মূলধন নষ্ট করতেছি। আর এই মূলধনটা যদি আমরা নষ্ট না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি, তখন আমাদের অভ্যন্তরের সঞ্চয়ের পরিমাণটা কি হবে, বাড়বে। তাহলে আমরা এই বাংলা অভ্যন্তরীণ বৃদ্ধির আরেকটা উপায় হলো কি, সঞ্চয় বাড়াতে উৎসাহ দান। ভর্তুকি হ্রাস। বাংলাদেশ সরকার কৃষি ক্ষেত্রে প্রচুর ভর্তুকি দিতেছে। কারণ কি, কৃষিতে আমাদের অনেক ধরনের আছে, সার প্রয়োগ করতে হয়, পানি সেচের ব্যবস্থা করতে হয়, পাম্পের ব্যবস্থা করতে হয়। এগুলা সরকার কি করে, নিজের থেকেই কি করে, অতিরিক্ত টাকা দিয়ে সেই ভর্তুকি পূরণ করে থাকে। আর এই ভর্তুকির মাধ্যমে সরকার বিভিন্ন কর্মকাণ্ডের ব্যয় বাড়াতে পারে। যদি আমরা এই ভর্তুকি যদি হ্রাস করতে পারি, মানে ভর্তুকিটা যদি আমরা কমাই করতে পারি, তাহলে আমাদের অভ্যন্তরীণ সম্পদ কি হবে, বাড়বে। তাহলে আমাদের কি অভ্যন্তরীণ কি হবে, আমাদের সম্পদ বাড়বে। তারপর দেখো, অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস। অনুৎপাদনশীল তো তোমরা বুঝো যে বাংলাদেশ সরকার রাজস্ব আদায়ের একটি বিরাট অংশ কি করে, দুর্যোগ মোকাবেলা, বন্যা, খরা, মহামারী বিভিন্ন ধরনের প্রকল্পতে কি করে, ব্যয় করে থাকে। তারপর দেখো, কোথাও খাদ্য ঘাটতি। বর্তমানে তোমরা জানো যে দেশে একটা মহামারী চলতেছে, অনেকের কর্ম নাই, অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। এসবের লোকজনদেরকে যেন কেউ অভাবে অনাহারে কষ্ট না করে, সরকার কিন্তু বিভিন্ন ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করতেছে। আর এই বিতরণের কারণে কি হচ্ছে, সরকারের কি একটা আয় ব্যয় হচ্ছে। আর এই অনুৎপাদনশীল খাতের ব্যয়টা যদি আমরা কমাতে পারি, যেন আমাদের প্রয়োজনের তুলনায় যদি আমরা কম খরচ করি, তাহলে সে আমাদের উন্নয়নটা থেকে যাবে, মানে আমাদের অতিরিক্ত সম্পদটা থেকে যাবে। পরে আমরা এই অতিরিক্ত সম্পদটা কি, আমাদের অভ্যন্তরীণ সম্পদের বৃদ্ধির জন্য আমরা ব্যয় করতে পারি। তারপরে প্রশাসনিক ব্যয় হ্রাস। তোমরা জানো, একটা প্রতিষ্ঠান গড়তে গেলে একটা প্রতিষ্ঠান গড়তে গেলে অনেক ধরনের ব্যয় করতে হয়। একটা প্রতিষ্ঠান সাজাতে গেলে সেখানে প্রশাসনের বিভিন্ন ধরনের কর্মকর্তা থাকে, কেউ প্রশাসনিক দেখে, কেউ ভিতরের সাইড দেখে। আর আমরা যদি এই প্রশাসনিক ব্যয়টা পরিপূর্ণভাবে সাজাতে পারি এবং এর আয়তন যদি আমরা ছোট করতে পারি, তাহলে কি হবে, আমাদের উৎপাদন খাতের ব্যয়টা কি হবে, কম হবে। তোমরা জয়েন করতেছো, তাহলে আমাদের উৎপাদন খাতের কি হবে, ব্যয়টা কম হবে। তবে আমাদেরকে সবসময় রাখতে হবে যে আমাদের প্রশাসনের ব্যয়টা অবশ্যই হ্রাস, মানে কম পর্যায়ে যেন থাকে, আর আমরা যেন দ্রুত সেই জিনিসটা সম্পাদন করতে পারি। ফলে কি হবে, আমাদের অভ্যন্তরীণ ব্যয় সংগ্রহের ক্ষেত্রে অনুকূল একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। আর এই সুন্দর পরিবেশের সৃষ্টির কারণেই কিন্তু আমাদের অভ্যন্তরীণ সম্পদের সমাবেশ আমরা নিজেরাই কি করতে পারি, তৈরি করতে পারি। তারপর দেখো, অপ্রয়োজনীয় আমদানি নিষিদ্ধকরণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অভ্যন্তরীণ সম্পদের কি পর্যাপ্ত সমাবেশ ঘটাতে অপ্রয়োজনীয় আমদানি নিষিদ্ধ করতে হবে। মানে যেসব পণ্য আমাদের প্রয়োজন নেই, সেসব পণ্য আমাদের আমদানি করাটা বন্ধ করতে হবে। আর এইসব আমদানিকৃত পণ্যের মধ্যে অনেক পণ্য যেগুলো এদেশে মানুষের কোনো প্রয়োজনেই আসে না, এসব পণ্যের আমদানি বন্ধ হলে কি হবে, বৈদেশিক মুদ্রা যথেষ্ট সাশ্রয় হবে। আমাদের বৈদেশিক মুদ্রাটা যদি সাশ্রয় হয়, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের অভ্যন্তরীণ সম্পদের কি সমাবেশ ঘটবে। আর যার কারণে আমরা অপ্রয়োজনীয় জিনিস গ্রহণ করা থেকে
কিনা থেকে, আমদানি করার থেকে কি দূরে থাকবো, তাহলে অবশ্যই আমাদের সম্পদ বৃদ্ধি হবে। আমার যেই টাকাটা আমি অপ্রয়োজনে খরচ করব সেটা আমার থেকে যাবে। সেই ক্ষেত্রে যায় আমাদের অবশ্যই অপ্রয়োজনীয় পণ্য আমদানি থেকে বিরত থাকতে হবে। তারপরে প্রগতিশীল হারে কর আরোপ। দেখো, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের পরিমাণ বাড়াতে হলে জনগণের উপর প্রগতিশীল হারে কর আরোপের পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে দুর্নীতিবাজ, কালো টাকার মালিকদের চিহ্নিত করে তাদের সম্পত্তির উপর এ ধরনের কর সৃষ্টি করতে হবে। তোমরা জানো বর্তমানে সব ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, একদম আমাদের প্রশাসনের থেকে শুরু করে নিম্ন পর্যায়ের সব প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। আর আমরা যদি এই দুর্নীতিটা যদি প্রতিরোধ করতে পারি, দুর্নীতিবাজরা দেখো অবাধে অনেক টাকা পয়সার মালিক হচ্ছে, গাড়ি বাড়ি করে আমাদের অভ্যন্তরীণ সম্পদ গুলাকে তারা জমা না রেখে, সঞ্চয় না করে তারা বিভিন্ন খাতে ব্যয় করতেছে, এবং সেটা শুধু আমাদের দেশের মধ্যে তারা করতেছে না, বহির্বিশ্বে করতেছে। তাতে কি হচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রাটা হ্রাস পাচ্ছে, আমরা নিজেদের অর্থনীতিকে আমরা পঙ্গু করে দিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, এইসব ধরনের দুর্নীতি রোধ করতে হবে। যারা কালো টাকা তৈরি করতেছে বা কালো টাকা সঞ্চয় করতেছে, তাদেরকে বুঝাতে হবে, তাদের সেসব মালিকদেরকে চিহ্নিত করে তাদের সেই টাকার উপরে কর বসাতে হবে। আর যখন আমরা এই করটা বসাবো, সেই করের কি অংশই আমাদের অর্থনীতিতে অভ্যন্তরীণ সম্পদে এসে আমাদের সেই সম্পদ বৃদ্ধি করবে। এতে করে কালো টাকা সাদা হবে এবং অভ্যন্তরীণ কি হবে, অভ্যন্তরীণ আমাদের সম্পদের সমাবেশ ঘটবে। তারপরে দেখো, কৃষিতে করের হার আরোপ। আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, এ দেশের মোট অনেক পণ্য সামগ্রী উৎপাদন হয় যেগুলো আমরা আমাদের প্রয়োজনে প্রয়োজন রেখে আমরা বিদেশেও কি করি, রপ্তানি করে থাকি। তাহলে বাংলাদেশের মোট দেশজ অবদানের কৃষি খাতে কি করতে হবে, 40% আমাদের অবদান রয়েছে। কিন্তু কর রাজস্বের কৃষি খাতের কি হবে, আমাদের এই অবদান মাত্রই সামান্য। 100তে যদি 40 ভাগ হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে পারতেছো যে আমাদের এই করের পরিমাণ খুবই সামান্য। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং আয়ের বৈষম্য বাড়াতে হবে। আমাদের কৃষিতে তোমরা জানো এখনো তথ্য প্রযুক্তির যুগ হিসেবে আমাদের কৃষিতে সেই পরিমাণ প্রযুক্তির ছোঁয়া লাগে নাই, যার কারণে আমরা কৃষি উৎপাদন কি করতে, বৃদ্ধি করতে পারতেছি না। কৃষির উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে কর আমরা কি করতে পারবো, করের বাড়ানোর সুযোগ আছে। কৃষিখাতে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের উপর কি করতে হবে, আমাদের প্রগতিশীল হারে কর আরোপের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ আমরা বাড়াতে পারি। ধরো অনেকে আছে যে ভালো কৃষি, যেমন চা, পাট, যারা এগুলো উৎপাদন করে, এটা কিন্তু আমাদের একটা অর্থকারী ফসল, এইটা থেকে কিন্তু আমরা অনেক ধরনের লাভবান হই। আর এইটাই যদি এদের উপরে যদি আমরা কর আরোপ করি, তাহলে আমাদের অভ্যন্তরীণ সম্পদের একটা সমাবেশ ঘটবে, আমাদের অভ্যন্তরীণ সম্পদ একটা বৃদ্ধি পাবে। তারপরে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেক শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা, এনজিও, তারপরে বড় ধরনের প্রতিষ্ঠানগুলা, এগুলা যদি আমরা আর্থিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের কি হবে, অলসভাবে পড়ে থাকা কোনো সম্পদ বা সঞ্চিতি কি অপচয় হবে না, এবং তা থেকে আমরা যে সঞ্চিত অর্থ পাবো, সেটা আমরা অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে ব্যয় করতে পারবো বা সম্পদ সমাবেশের বৃদ্ধি ঘটাতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের অবশ্যই একটা যেন রাজস্ব আদায় হয়, সেদিকে অবশ্যই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। তারপর দেখো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাংলাদেশের অধিক জনসংখ্যা দেশ, তোমরা জানো এদেশের কর্মসংস্থান মানুষের 1/3 বেকার। আমাদের যে জনসংখ্যা রয়েছে তার 1/3 কি বেকার। এসব বেকার লোকেদের অধিকারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করি, তার সে আয় হবে, সে আয়টা সে ভবিষ্যতের জন্য কিছু হলেও সে কি করবে, সঞ্চয় করে রাখবে। তারপরে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে সঞ্চয়ের পরিমাণও বাড়বে, কারণ তারা যখন কর্ম করবে অবশ্যই সেটা লাভের আশায় করবে, তার ভবিষ্যতের চিন্তা করে সে করবে, সেক্ষেত্রে তার যে সঞ্চয় পরিমাণটা বৃদ্ধি পাবে, সেটাই আমাদের অভ্যন্তরীণ কি সম্পদ বৃদ্ধির একটা পন্থা হিসেবে কাজে লাগবে। আর এভাবে আমরা অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি
করতে পারবো। তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ বৃদ্ধির উপায় বা পন্থাগুলা আমি আরেকবার পয়েন্টগুলা বলছি। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে উৎসাহ দান, ভর্তুকি হ্রাস, অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস, তারপরে প্রশাসনিক ব্যয় হ্রাস, অপ্রয়োজনীয় আমদানি নিষিদ্ধকরণ, প্রগতিশীল হারে কর আরোপ, কৃষিতে করের আয়তা বৃদ্ধি, তারপরে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এরপর দেখো বাংলাদেশে বেসরকারি খাতে সঞ্চয় প্রকল্প হওয়ার কারণ, মানে আমাদের যেই বেসরকারি খাতগুলো আছে সেই খাত থেকে আমরা যেই সঞ্চয় পেয়ে থাকি সেই সঞ্চয় স্বল্প হওয়ার কারণ, মানে সঞ্চয়গুলো আমাদের স্বল্প, যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে নাই। এটা হওয়ার কারণটা কি? নিম্ন মাথাপিছু আয়। তোমরা জানো যে বাংলাদেশের বেসরকারি সঞ্চয় নিম্ন হওয়ার কারণ হচ্ছে কি, বাংলাদেশের অধিকাংশ মানুষই কি তাদের আয় হচ্ছে নিম্নমানের, কারণ বাংলাদেশ একটা দরিদ্র সীমার নিচে অবস্থান করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কি দরিদ্র, তারা ঠিক মতো খেতে পারতেছে না, আয় করতে পারতেছে না, তাহলে তারা কিভাবে সঞ্চয় করবে? অথচ দেখো 2014 সালের জরিপে দেখা যাচ্ছে কি বাংলাদেশের শতকরা 17.6% লোক দরিদ্র সীমার নিচে অবস্থান করে, আর জনগণের মাথাপিছু আয় হচ্ছে কি 1602 মার্কিন ডলার। এত স্বল্প জীবন নির্বাহের মানে তারা এতই কষ্টকর যে তারা যেটা সঞ্চয় আয় করতেছে সেটাই তারা কি করতেছে, নিজেদের প্রয়োজনে ব্যয় করতেছে, বরং যাদের যৌথ ফ্যামিলি, বড় ফ্যামিলি, ওই ফ্যামিলি ক্ষেত্রে যায় তারা অনেক কষ্টকর হচ্ছে। এর ফলে কি আমাদের সঞ্চয়ের পরিমাণ কম হচ্ছে। অথচ উন্নত বিশ্বে দেখো একজন ব্যক্তির মাথাপিছু আয় 29,000 মার্কিন ডলার। এর আগে আমি আরেকটা ক্লাসে কথা বলেছিলাম। অথচ সেই তুলনায় আর আমাদের বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত? 1602 মার্কিন ডলার। তাহলে কোথায় 2900 আর কোথায় 1600? যার কারণে আমাদের বেসরকারি খাতে সঞ্চয় স্বল্প হওয়ার একটা কারণ। তারপর দেখো শিক্ষার অভাব। বাংলাদেশের অধিকাংশ জনগণই কি অশিক্ষিত এবং নিরক্ষর। শিক্ষার অভাবে তারা সঞ্চয়ের প্রয়োজনীয় এবং গুরুত্বটা বুঝতে পারতেছে না, কারণ যার ভিতরে শিক্ষার আলো নেই সে কিন্তু সব ধরনের সবকিছু সে বুঝতে তার কষ্ট হয়। তাছাড়া এদেশের অধিকাংশ লোক কি আমার দরিদ্র সীমার নিচে অবস্থান করতেছে। তাহলে একটা দরিদ্র দেশের মানুষ কিভাবে সে তার সঞ্চয় করবে? কারণ তাকে শিক্ষিত হতে হবে। দেখো অর্থনৈতিক সমীক্ষায় 2017 সালে বাংলাদেশের শিক্ষার হার কত? 57.9%। আর ব্যানবেইজের জরিপে 2011 সালে অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার ছিল 65.5%। এদেশের জনগণের দূরদৃষ্টি না থাকায় তারা কি বর্তমানকেই বেশি প্রাধান্য দেয়, কারণ তারা মনে করে যে আজকে যা রোজগার করতেছি আজকের জন্যই, পরবর্তী দিন কি হবে তারা কিন্তু সে কথাটা কিন্তু ভাবে না। আর যদি তারা ভাবতো অবশ্যই তারা ভবিষ্যতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে রাখতো। এই জন্য আয়ের সবটুকু অংশই কি করে তারা ভোগ ব্যয়ে খরচ করে থাকে। তোমরা জানো যে বাংলাদেশি মানুষ ভোগ বিলাসী, তারা আরামে আয়েসে স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করে। আর এর ফলে কি আমাদের বেসরকারি সঞ্চয়ের পরিমাণ কম হয়ে থাকে। অতিরিক্ত জনসংখ্যা। তোমরা জানো যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি জনবহুল দেশ। এ দেশের মোট আয়তন কত তোমরা জানো? বাংলাদেশে আমাদের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আর 2011 সালের আদমশুমারিতে দেখা যাচ্ছে যে 14,97,72,72,000 লোক আমাদের এই দেশে বসবাস করে। সেটা হলো 2011 সালের আদমশুমারিতে। অবশ্য 2020 সালে আমাদের জনসংখ্যা প্রায় 16 কোটির কাছাকাছি। তাহলে দেখতেছো প্রতিনিয়তই কি আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কি আমাদের কৃষি জমি বাড়তেছে? বাড়তেছে না। আর আমাদের প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বসবাস করে। তাহলে সেখানেও দেখতেছো কি একটা ঘনবসতিপূর্ণ এলাকা তৈরি হয়েছে। আর এই মানুষের খাদ্যের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে আমাদের কৃষি জমি উৎপাদন কমে যাচ্ছে। কারণ কি আমরা তো কৃষির উপর নির্ভরশীল, কৃষিতে যে শস্য উৎপন্ন হয় তা দিয়ে কিন্তু আমাদের জনগণের জীবন চলে। এই অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে প্রচুর পরিমাণে কি করতে হয়? খাদ্যশস্য আমদানি করতে হয়। আমাদের যে পরিমাণ কৃষি আছে তাতে উৎপন্ন খাদ্য আমাদের দেশের জনগণের চাহিদা মেটাতে অক্ষম, যার কারণে আমরা খাদ্য সামগ্রী আমদানি করতে হয়। ফলে আমাদের বেসরকারি সঞ্চয়ের পরিমাণটা স্বল্প কমে হচ্ছে, মানে কমে যাচ্ছে।
তারপরে সঞ্চয় প্রবণতা কম। তোমরা তো জানো যে বাংলাদেশের জনগণ বেশিরভাগই শিক্ষার আলো কম, তারা বুঝতে পারে না যে সঞ্চয় জিনিসটা কি। সঞ্চয় হলো তোমার ভবিষ্যতের চলার জন্য একটা উপায়। আমি যদি আমার ইনকামের প্রতি পুরাটাই যদি আমরা খরচ করে ফেলি, তাহলে পরবর্তীতে ভবিষ্যতে আমার চলতে খুবই কষ্টকর হবে। আর যার কারণে এটার জন্য আমাদের শিক্ষার অভাব, বেকারত্ব, খাদ্য সমস্যা, বাসস্থান, চিকিৎসা, বিভিন্ন অভাবজনিত কারণে আমাদের ভিতরে কি সঞ্চয় প্রবণতাটা কম। কারণ আমরা ওগুলা চাহিদা মিটাতে যাই সঞ্চয় কিভাবে করতে হবে বা সঞ্চয় করলে আমাদের কি লাভ হবে, এই জিনিসটা তখন নিয়ে আমরা কি চিন্তা করি না। যার কারণে আমাদের কি বেসরকারি খাতে সঞ্চয় স্বল্প দেখা দিচ্ছে। তারপরে ব্যাংকিং সুবিধার অভাব। বাংলাদেশের সঞ্চয় প্রবণতা নিম্ন হওয়ার আরেকটি কারণ হচ্ছে কি ব্যাংকিং সুবিধা পর্যাপ্ত নয়। আমাদের শহর এবং বাণিজ্যিক এলাকায়, গ্রামে গঞ্জে এসব ব্যাংক গড়ে উঠেছে, যা আমাদের সুবিধা দেওয়ার প্রয়োজন তার চেয়ে আমরা কম সুবিধা পাচ্ছি। আর এই কারণেই আমাদের দেশের জনগণের কি স্বল্প সঞ্চয় হইতেছে। কারণ আমরা ব্যাংক থেকে যদি একটা লোন নিতে পারি বা ব্যাংক যদি আমাদেরকে একটা লোনের ব্যবস্থা করে দেয়, তাহলে জনগণ সেটা দিয়ে ভবিষ্যতের জন্য কিছু করবে। আর ওখান থেকেই কিন্তু তখন মানুষের সঞ্চয় জমা হবে। তুমি যদি 10 টাকা আয় করো, তুমি চিন্তা করবা যে আমি 5 টাকা ব্যয় করি, 5 টাকা আমার ভবিষ্যতের জন্য রেখে দিই, কারণ আমি আগামী দিন 10 টাকা নাও আয় করতে পারি। তারপরে দেখো মুদ্রাস্ফীতি। বাংলাদেশের জনগণের সঞ্চয় স্বল্প হওয়ার আরেকটি কারণ হচ্ছে কি মুদ্রাস্ফীতি। এদেশের দ্রব্য সবসময় ঊর্ধ্বগতি থাকে। তোমরা দেখতেছো যে বর্তমানে এই করোনা পরিস্থিতিতে, বন্যা, দুটো মিলে আমাদের বাজার দরটা এত বেড়েছে যে স্বল্প আয়ের মানুষেরা হিমশিম খেয়ে যাচ্ছে তাদের পরিবার চালাতে। আর এইটার জন্য হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের কি আয় যা করে তার সবটুকুই সে কি করে খরচ ব্যয় করে ফেলে। কারণ আগে যে তোমরা জানো বর্তমানে আমরা 15-20 টাকা আলু কিনতাম, সেই আলু এখন 50 টাকা 60 টাকা। নর্মাল একটা সবজি শাক 40 টাকার নিচে তো নাই। তাহলে দেখো একজন মানুষের, স্বল্প আয়ের মানুষের, সে প্রতিদিন কত টাকা আয় করতে পারে। আর তাই যদি পুরাটাই যদি সে ভোগে ব্যয় করে ফেলে, তাহলে সে ভবিষ্যতের জন্য কি রাখবে। এজন্য আমাদের মুদ্রাস্ফীতির কারণেই কিন্তু আমাদের জনগণের সঞ্চয় প্রবণতাটা কম। কারণ প্রতিনিয়তই প্রতিযোগিতার যুগ, প্রতিনিয়ত প্রতিযোগিতা লেগে পণ্যদ্রব্যের দাম বাড়তেছে, সব ধরনের জিনিসেরই দাম বাড়তেছে। আর এসব বাড়ার কারণে আমাদের মাঝে সঞ্চয়ের প্রবণতাটা কমে আসতেছে। তারপর দেখো বিনিয়োগের সুযোগ সুবিধা কম। কোন দেশ বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকলে জনগণে কি সঞ্চয় উদ্বুদ্ধ হতে পারে না। আমরা যদি একটা টাকা জমা করে রাখি, পরবর্তীতে সেটা যদি আমরা বিনিয়োগ করতে না পারি, বিনিয়োগ তো বুঝো যেটা থেকে আমাদের লাভ আসবে, প্রফিট আসবে, সেটাই হলো বিনিয়োগ। সেটাই যদি আমরা করতে না পারি, তাহলে আমরা সঞ্চয়টার প্রতি আমাদের আগ্রহ হারিয়ে ফেলবে। তারপরে বাংলাদেশের জনগণের তো তোমরা অবশ্যই জানো দরিদ্র সীমার নিচে অবস্থান করে, যার কারণে তারা কি করে সঞ্চয়টাকে বিনিয়োগে রূপান্তরিত করতে তারা পারতেছে না। তারপরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনুকূল পরিবেশে আমরা বিনিয়োগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তোমরা জানো যে রাজনৈতিক কারণে হরতাল, অবরোধ, ধর্মঘট, মারামারি, বিভিন্ন জিনিসের কারণে আমরা বিদেশের সাথে কোনো ধরনের বিনিয়োগ করতে পারতেছি না, যার কারণে আমাদের সঞ্চয়ের পরিমাণটা কম হচ্ছে। তারপর দেখো অনুন্নত অবকাঠামো। বাংলাদেশের সঞ্চয় নিম্ন হওয়ার আরেকটি কারণ হচ্ছে কি আমাদের আর্থসামাজিক কাঠামোটা কি অনুন্নত। স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতি উন্নত না হওয়ার কারণে কি আমরা বিনিয়োগের অনুকূল পরিবেশ আমাদের মাঝে বিরাজ করতেছে না। তোমরা দেখো তো স্বাস্থ্য খাতে অনেক ধরনের দুর্নীতি হচ্ছে। আমরা প্রতিনিয়ত যে পরিমাণ আমাদের বিদ্যুতের প্রয়োজন আমরা তা পাচ্ছি না। সর্বক্ষণিক আমাদের বিদ্যুতের লোডশেডিং দেখা দিচ্ছে। তারপরে নিরাপত্তা, জনগণ যে চলাফেরা করবে, স্কুল কলেজে চাকরি বাকরিতে যাবে, সেখানেও তাদের নিরাপত্তার অভাব রয়েছে। আর এইসব আমাদের অনুকূলে না থাকার কারণে আমাদের সঞ্চয় বাড়তেছে না। আর সঞ্চয় না বাড়ার কারণে কি হবে, আমাদের বিনিয়োগটা কি হচ্ছে, কম হচ্ছে। তারপর দেখো প্রদর্শনবাদী প্রভাব। প্রদর্শনবাদী প্রভাব বলতে আমি একটু সংক্ষেপে বলি যে বর্তমান যুগটা যে প্রতিযোগিতার যুগ। কেউ যদি একটা আলিশান বাড়ি করে, ওটা দেখে আরেকজন কি করে তার মতোই বাড়ি করার চেষ্টা করে। কেউ যদি একটা দামি গাড়ি কিনে, আরেকজনের প্রবণতা সৃষ্টি হয়ে যায় আমাকেও একটা দামি গাড়ি কিনতে হবে। এই যে একটা প্রদর্শন সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু আমাদের সঞ্চয়ের উপরে প্রভাব ফেলতেছে। এদেশের অধিকাংশ জনগণের মাঝে কি সমাজে প্রতিপত্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য কি প্রতিযোগিতায় লিপ্ত হয়।
হয় যে তার এই সব জিনিসটা আছে, আমার হবে না কেন, আমাকেও সেটা কি করতে হবে, তৈরি করতে হবে। এতে তারা কি করে, বিলাসজাত দ্রব্য, তারপরে গাড়ি আমদানি, বাড়ি আসবাবপত্র ক্রয়ে অধিক খরচ করে থাকে। তোমরা জানো যে একটা দামি জিনিস কিনতে গেলে কত টাকা প্রয়োজন হয়, যারা কিনে তারাই বুঝে। আর এই ক্ষেত্রে কি হয়, তারা সঞ্চয়ের আগ্রহটা কমায় ফেলে, কারণ সে প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছে। তাকে এমন ভাবে প্রতিযোগিতা পেয়ে বসেছে যে পাশের জন এই জিনিসটা করছে, আমি করব না কেন, আমাকে অবশ্যই করতে হবে। সেই ক্ষেত্রে এসে যায় সে তখন আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে না, আর যার কারণে আমাদের বেসরকারি খাতে সঞ্চয়ের নিম্ন হয়ে থাকে। তোমরা জানো যে আমরা যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখি, এতে আমাদের যেমন অর্থনীতিতেও লাভ, নিজের জন্য লাভ, দেশের জনগণের জন্য, সবার জন্যই কিন্তু আমাদের এই জিনিস লাভ হয়ে থাকে। তাই আমাদের সবার উচিত যে এইসব জিনিস ভেবে চিনতে করলে আমাদের যে বেসরকারি খাতের যে একটা অংশ আছে সেটা অবশ্যই আমরা সুফলভাবে অগ্রসর হতে হব। তাইলে আমাদের জনগণকে বুঝতে হবে যে আমার যতটুকু আয় তার কিছুটা হলেও যেন আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারি, এবং ভবিষ্যতে যাতে আমাকে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, আমাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি আজকে যে 3টা টপিকস আলাপ করেছি তোমরা অবশ্যই বুঝেছো। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের এই 3টা টপিকস নিয়ে, মেয়েরা? না ম্যাম। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ তোমরা তো দেখতেছো যে আমি কিভাবে ক্লাসটা নিচ্ছি। তারপরে তোমাদের এই যে পরীক্ষা আছে এই মাসের 20 তারিখের পরে, সম্ভবত 20 বা 25 তারিখের পরে তোমাদেরকে স্যার ডেট দিবে পরীক্ষার। তবে আমার মানে অভিমত হলো তোমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবে। আর এই যে যারা ক্লাসে অংশগ্রহণ করতেছো আর যারা করতেছো না, তাদের প্রতি আমার অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই সবাই ক্লাস করবে। কারণ বর্তমান যে পরিস্থিতি, আমরা কবে এটা থেকে উত্তোলন পাবো না পাবো তার কোনো ইয়ে নাই। তাহলে তোমরা সবাই ঠিক মতো ক্লাস করবে। তারপরে ক্লাসের যে ইয়াগুলা এর আগে তোমাদেরকে আমি বলে দিব যে তোমাদেরকে যে কোন কোন অধ্যায়ের উপরে মানে পরীক্ষা নিব, ঠিক আছে? কোন কোন অধ্যায়ের উপর পরীক্ষা নিব, তারপরে কতটা কত মার্কের পরীক্ষা হবে, কি হবে, তোমরা সে অনুযায়ী কিন্তু পরীক্ষা দিবে। আর তোমাদের আমার এ নিয়ে কত অধ্যায় চলতেছে, আমি আজকে তোমাদেরকে পড়াইছিলাম কি 4র্থ অধ্যায়। তো এই যে 4টা অধ্যায় আমি শেষ করেছি, এখানে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলা তোমরা অবশ্যই আমার ক্লাসের মধ্যে দেখেছো যে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলা তোমাদেরকে বেশিরভাগই পড়াচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা বেশি। তো তোমরা এগুলা বাসায় একটু রিভিশন করবা, কেমন? আজকে তো গত ক্লাসের চেয়ে আজকে তো একদম কম। তো অনেকে নাকি জয়েন করতে পারতেছে না, আমি যে তো পড়ানোর ভিতরে মেসেজ দেখতে পারি নাই। তো তোমরা সবাই যেভাবে জয়েন করছে একজন আরেকজনকে হেল্প করবা যে কিভাবে জয়েন করতে হয়, ঠিক আছে? ম্যাম ক্লিক করে মানে হচ্ছে ওই যে আপনি যে লিংকটা দিছেন ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হয়, যদি বের হয়ে যায় তাহলে জয়েন করা হয় না। তো তোমরা শুনো, আমি ক্লাস শুরু 2-1 মিনিট পরে জয়েন করার সমস্যা নাই। তারপরে আবার তোমরা ওইখানে জয়েন্টে দেখো যে আমার আইডি পাসওয়ার্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, আইডি পাসওয়ার্ড আছে। ওই আইডি পাসওয়ার্ড দিয়েও তোমরা কি জয়েন করতে পারবা। যদি ওখান দিয়ে যদি তুমি জয়েন করতে না পারো, সেই ক্ষেত্রে তুমি আইডি পাসওয়ার্ড দিয়েও কিন্তু কি তুমি জয়েন করতে পারবে, ঠিক আছে?